नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आছেন। এখন তো কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি আগেই ঘোষণা করেছিলাম যে আজকে একটা লাইভ করব। এই ডিএ যে মামলাটা নিয়ে হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে আর কি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে 12 বার সেই কেসটা সুপ্রিম কোর্টে উঠে তারপরে এখনও পর্যন্ত হিয়ারিংটা কমপ্লিট হয়নি। প্রথমেই আমি বলে নিই যে আমি একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তি, এবং এই ডিএ মামলা বিশেষ করে সুপ্রিম কোর্টে যেটা চলছে সেই মামলার বিষয়ে কিছু বলা মানে কিছুটা ধৃষ্টতা বলতে পারেন। তবে একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে, কর্মচারী আন্দোলনের কর্মী হিসাবে সামান্য কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। এবং বর্তমান যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি যে এটাকেও কিন্তু ওভারকাম করা যেতে পারে। তাই আপনাদের সবার সামনে আমরা বেশ কয়েকটা বিষয় তুলে ধরতে চাইছি, এবং আগামী দিনে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে এগোতে হবে বলে আমরা মনে করি। প্রথমে আমি বলে নিই যে তিনটে বিষয়ে আমরা কিন্তু আলোকপাত করব আজকে। এক হচ্ছে যে রাজ্য সরকারের যে ভূমিকা, মানে গত কয়েক বছর ধরে যে ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি সেই ভূমিকা। 2 নম্বর হচ্ছে যারা আমাদের পক্ষে মামলাটা লড়ছেন, মানে আপামর রাজ্য সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদের হয়ে যারা লড়ছেন তাদের বিষয়টা কিছুটা বলার দরকার আছে। এবং তার সাথে সাথে আগামী দিনে কি স্ট্র্যাটেজি নিয়ে এগোলে ডিএ মামলার হিয়ারিংটা কমপ্লিট হতে পারে এবং আলটিমেটলি একটা ফাইনাল জাজমেন্ট বা চূড়ান্ত একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের অর্ডার আসতে পারে, সেইটা নিয়ে আলোকপাত করব। আপনারা সবাই জানেন, প্রথমে আমি যেটা শুরু করব, যেটা বললাম আমরা, যে এই রাজ্য সরকারের ভূমিকা। আপনারা সবাই জানেন যারা এই রাজ্যের সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থার কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্য সরকারের ভূমিকাটা কী। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই আমি, যখনই ডিএ সংক্রান্ত কোনো মামলা হয় দেখবেন আপনারা, বা কোনো কিছু আলোচনা হয়, কোনো কিছু মিডিয়াতে যখন কোনো কিছু বাইট দেওয়ার প্রশ্ন থাকে, তখনই দেখি আমরা যে সরকারি কর্মচারীদের কাউকে প্রতিনিধিকে তারা যোগাযোগ করে এবং তাদের বক্তব্যটা কিন্তু বেশি করে প্রতিফলিত হয়। শিক্ষক শিক্ষাকর্মীদের বক্তব্যটা কিন্তু সেখানে খুব একটা উঠে না বা উঠে আসে না। এটা মূলত হচ্ছে যে মিডিয়া জগতের একটা ভ্রান্ত ধারণা থেকে যে ডিএ নিয়ে মামলা মানেই বা ডিএ সংক্রান্ত কোনো কিছু ব্যাপার মানেই হচ্ছে সরকারি কর্মচারী। তো এটা ভালো করে বুঝতে হবে যে সরকারি কর্মচারী যত সংখ্যায় আছে আমাদের রাজ্যে, তার থেকে বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছে এখনও পর্যন্ত এক্সিস্টিং। আপনারা জানেন হয়তো যে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় হচ্ছে 2,10,000 মতো, আর প্রাথমিক শিক্ষকের সংখ্যা 1,70,000 থেকে 80,000। তাহলে এখানেই তো 4 লক্ষ হয়ে গেল। তার সাথে সাথে শিক্ষাকর্মী আছে প্রায় 50,000 মতো। তাহলে রাজ্য সরকারের যদি 9 লক্ষ কর্মী থাকে, সবাইকে মিলিয়ে আর কি, এক্সিস্টিং কর্মী মানে ওয়ার্কিং আর কি, তার 50% কিন্তু হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। কিন্তু আমরা এই ডিএ সংক্রান্ত মামলা বলুন বা যে কোনো ধরনের আলোচনা বলুন বা মিডিয়ার কাভারেজ বলুন, সেখানে শিক্ষকরা কিন্তু গুরুত্ব পায় না, শুধু সরকারি কর্মচারীরা পায়, এবং এটা একটা ভ্রান্ত ধারণা থেকে। যাই হোক, আমি এই বিতর্কে আসছি না, আমি যেটা মূল জায়গায় আসছি। আপনারা সবাই জানেন যে 2009 সালে তখন মমতা ব্যানার্জি বিরোধী দল যেটা আমাদের রাজ্যে ছিল তৃণমূল কংগ্রেস, তার দলনেত্রী ছিলেন, এবং সোনারপুরে তৃণমূলপন্থী শিক্ষক, সরকারি কর্মচারী, অধ্যাপকদের একটা মিটিং করেছিলেন।
এবং সেই মিটিংয়ে তিনি নিজেই প্রশ্ন তুলেছিলেন যে আপনারা আমাদের হয়ে প্রচার করুন, আমাদের হয়ে ক্যাম্পেইন করুন, আমাদের হয়ে আপনারা বলুন আমরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ এবং বেতন কাঠামো দুটোই আমরা চালু করব আমাদের রাজ্যে। তার সাথে সাথে উনি জোরালোভাবে বলেছিলেন যে সরকার কর্মচারীদের ডিএ দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এটা আমি প্রথমে স্পষ্ট করে জানিয়ে দিই। এখানে যদি কোনো তৃণমূলপন্থী শিক্ষক থেকে থাকেন, সরকারি কর্মচারী যদি দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটা দিতে চাই যে আপনাদের নেত্রী কিন্তু এই কথাটাই বলেছিলেন যে আমাকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, আমি কেন্দ্রের হারে বেতন কাঠামো এবং কেন্দ্রের হারে ডিএ দেব আপনাদের। কারণ তিনি আরেকটা যুক্তি দেখিয়েছিলেন যে আমি কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা আছে মানে কি কেন্দ্রের সব কিছু তিনি এই রাজ্যে চালু করবেন, এটা তার প্রতিশ্রুতি ছিল। আর বাস্তবে কি হয়েছে গত 12 বছরে আপনারা দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন বর্তমানে। যাই হোক, ভাগ্য ভালো আমাদের আর কি সরকারি কর্মচারী শিক্ষকদের যে তৎকালীন যে বামফ্রন্ট সরকার রোপা 2009 প্রকাশ করেছিল, সেই রোপা 2009 কিন্তু এই কথাটা উল্লেখ করেছিল যে AICPI অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স AICPI অনুযায়ী বছরে দুবার ডিএ দেওয়া হবে, দুটো ধাপে ডিএ দেওয়া হবে। এবং কেন্দ্রীয় সরকারের যে তখন ষষ্ঠ বেতন কমিশন ছিল, আমাদের রাজ্যে পঞ্চম, সেই ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু একই সুপারিশ ছিল যে AICPI মেনে বছরে দুবার ডিএ দেওয়া হবে। এবং আপনারা জানেন যে রোপা 2009 চালু হওয়ার পরে বামফ্রন্ট সরকার কিন্তু বছরে দুটো করে ডিএ দিত, কিন্তু বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছে তখনও পর্যন্ত কিন্তু প্রায় 15% ডিএ বাকি ছিল, 18% ডিএ বাকি ছিল। এবং যেহেতু সেটা ভোটের বছর, আপনারা সবাই জানেন যে বাজেট করতে পারেনি বামফ্রন্ট সরকার, ভোট অন অ্যাকাউন্ট যেটা করেছিল, সে ভোট অন অ্যাকাউন্টে কিন্তু 10% ডিএ দেওয়ার প্রভিশন রেখে কিন্তু ভোট অ্যাকাউন্টটা করা হয়েছিল। তাহলে ওই 10%টাকে বাদ দিলে আমরা ধরে নিই যে 8% ডিএ বাকি ছিল 2011 সালে, তাই না? এটা কিন্তু পরিষ্কার করে সবাইকে বলা দরকার, সবারই বোঝা উচিত। আর শিক্ষকদের এটা ভালো করে বোঝা উচিত যে আমাদের রাজ্যে কংগ্রেসি আমলে বলুন, যুক্তফ্রন্ট আমলে বলুন, কোনো সময়ে কিন্তু শিক্ষকরা বেতন কমিশনের আওতায় ছিল না, তাদেরকে বেতন কমিশনের আওতার বাইরে রাখা হয়েছিল। 77 সালে বামফ্রন্ট যখন ক্ষমতায় আসে, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছিল যে আমাদের রাজ্যের শিক্ষকদের সরকার এবং শিক্ষাকর্মীদের আমরা বেতন কাঠামোর আওতায় নিয়ে আসব। এবং সেই অনুযায়ী রোপা 81 প্রথম চালু হয়েছিল এবং যেখানে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। রোপা 81 81 সালের যে রোপা, সেখানেই প্রথম কিন্তু শিক্ষকদের বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হলো পে কমিশনের আওতায়। এটা ভালো করে বোঝা উচিত। এখনও পর্যন্ত যারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন তাদেরও জ্ঞাত করার জন্য বা তাদের জানানোর জন্য এই কথাটা আমি বলছি, যে যখন বাইরে কথা বলবেন এই তথ্যগুলো মাথায় রেখে। তো যাই হোক, বিষয়টা হলো যে রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে প্রথমে গড়িমসি করেছে, তার ফলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মলয়বাবুদের যে সংগঠন বা মলয় মুখোপাধ্যায়দের যে সংগঠন, তারা কিন্তু প্রথম স্যাটে মামলা করে, স্যাট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এবং ঘটনাক্রমে আপনারা জানেন, হয়তো অনেকে নিয়মকানুন যারা জানেন তারা নিশ্চয়ই জানেন, স্যাটে একমাত্র সরকারি কর্মচারীরাই মামলা করতে পারে। শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন, মানে গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সেই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা স্যাটে মামলা করতে পারে না। গভর্নমেন্ট স্কুলের টিচাররা মামলা করতে পারে, একবারে ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল যেগুলো আর কি, তাই না? তো স্যাটে মামলা হলো,
বহুদিন ধরে মামলা চলল, অবশেষে স্যাটে কিন্তু মামলা কর্মচারীরা জিতে গেল। সরকার পোষিত যে বিচারপতিরা ওখানে আছেন, আপনারা জানেন যে স্যাটে যারা বিচারপতি হন তারা কিন্তু সরকার মনোনীত হন এবং সরকারের ঘনিষ্ঠ বলেই তাদেরকে সেখানে বসানো হয়, মানে সরকারের হয়ে কথা বলবে আর কি। সেই জন্য তারা অনেক টালবাহনা করছিলেন রায় দিতে, এবং অবশেষে কিন্তু বাধ্য হলেন রায় দিতে যে না, এটা কর্মচারীদের পাওয়ার অধিকার আছে, শিক্ষকদের পাওয়ার অধিকার আছে। তার একটাই ভিত্তি ছিল, আমি বারবার করে বলছি, সেটা হচ্ছে রোপা 2009-এ বামফ্রন্ট সরকার কিন্তু উল্লেখ করে গিয়েছিল যে বছরে 2বার ডিএ দেওয়া হবে। সেই পে কমিশনের কপি যারা কর্মচারী আন্দোলন করেন, যারা শিক্ষক আন্দোলন করেন, তাদের প্রত্যেকের কাছে আছে, সেটা দেখে নেবেন, আমি যেটা বলছি মিলিয়ে নেবেন। তাহলে স্যাটে কিন্তু কর্মচারীরা জিতে গেল। রাজ্য সরকার মানার পাত্র নয়, তারা তো সিদ্ধান্তই নিয়ে নিয়েছে যে আমরা মাছের তেলে মাছ ভাজবো বা উড়ো খই গোবিন্দায় নব করবো আর কি, তাই না? আমাদের টাকা আমাদেরকে বঞ্চিত করে সেই টাকায় তারা খেলা করবে, মেলা করবে, উৎসব করবে, দোল যেটাকে বলা হয়, মানে দান ধ্যান সব কিছু করবে। এইটা কিন্তু তারা ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তার ফলে হলো কি, তারা স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে তারা গেল কোথায়? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারা হেরে গেল, হেরে গিয়ে আবার ডিভিশন বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চেও কিন্তু হেরে গেল। ডিভিশন বেঞ্চে হেরে যাওয়ার পরে তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করল। 2022 সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অ্যাপিল করল এবং 2022-এ নভেম্বর, 2023-এ নভেম্বর, আজকে 2024-এ নভেম্বর আসতে যাচ্ছে, কোনো ফয়সালা হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আপনারা জানেন। এবার বলি আমি যে এই যে মামলাটা এখনও পর্যন্ত লড়া হচ্ছে বা লড়ছে যারা নাকি, তাদেরকে সত্যি ধন্যবাদ জানাতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়। আমি পরিষ্কারভাবে বলি বা আমরা পরিষ্কারভাবে বলি, ওই মামলার পার্টি কিন্তু আমরা নই, কিন্তু সরকারি কর্মচারীদের আন্দোলনের সঙ্গে, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে, আমাদের যে পেশাগত দাবি দেওয়ার আন্দোলনের সঙ্গে আমরা যেহেতু যুক্ত আছি, যারা এই লড়াইটা করছে তাদেরকে কুর্নিশ জানাতে হয়, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এবং তার পায়োনিয়ার হচ্ছে মলয় মুখোপাধ্যায় এবং ইউনিটি ফোরাম বলে একটা আছে, দেবপ্রসাদ হালদার, এরা আছেন আর কি, এরাই হচ্ছে মূল পায়োনিয়ার সুপ্রিম কোর্টে লড়ার ক্ষেত্রে। তো এবার যেটা আমি বলি যে আমাদের, আমি যেহেতু ওনারা সবাই আমাদের হয়েই লড়ছেন আর কি, সেই জন্য আমাদের কথাটা আমি মুখ থেকে বেরিয়ে আসছে, এটা বলা প্রাসঙ্গিক, এই কারণে আমি বলছি আমাদের কথাটা। আমি বলছি কি যে আমাদের লোক হয়েছে তারা লড়ছে, এটা ধরে নিয়ে আমি বলতে চাই যে কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মানে একটা টেকনিক্যাল কোথাও ভুল হচ্ছে। আপনারা দেখবেন ভালো করে, এই যে 11 বার মামলাটা উঠেছে, একেবারে শেষের দিকে তালিকাতে আছে, শেষের দিকে বা শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে। আর প্রত্যেকবারে সরকারের যে আইনজীবী, তিনি কিন্তু একটাই যুক্তি দেখাচ্ছেন যে এই মামলা শুনতে দীর্ঘ সময় লাগবে, সেই জন্য আজকে মামলাটা পিছিয়ে দেওয়া। ঠিক আছে, তা এই ট্যাকটিক্সটা কিন্তু আমরা নতুন নয়, মানে এর আগে 10 বার 11 বার আমরা দেখেছি। তাহলে এইটাকে কমব্যাট করার জন্য, এটাকে ফাইট করার জন্য আমাদের অন্য ট্যাকটিক্স নেওয়া উচিত আমরা মনে করি। তার কারণটা হচ্ছে, দেখুন, সরকার তো চাইছে যে পিছিয়ে যাক, এবং পিছিয়ে দেওয়ার জন্য যতটা আন্তরিকভাবে লড়াই করা দরকার, যতটা হৃদয়হীনভাবে লড়াই করা দরকার, ততটা লড়াই তারা কিন্তু করছে এবং তাতে সফলও হচ্ছে। কারণ তারা জানে যে হিয়ারিংটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু রায় সরকারি কর্মচারী শিক্ষকদের পক্ষেই আসবে, সরকার কিন্তু গোহারা হারবে, এটা সরকারি আইনজীবী জানে ভালো করে। তাহলে সরকার দেখছে যে আমি একটা হিয়ারিংয়ের জন্য যদি তাকে 60 লাখ টাকা দিই বা 70 লাখ টাকা দিই, আবার 6 মাস পিছিয়ে দিই, তাহলে কিন্তু আমার হাত থেকে 40,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকা চলে যাবে না, এটা সরকার দেখছে। সেই জন্যই তারা কিন্তু এমন সব উকিল নিয়োগ করছে যাদের সঙ্গে শোনা যায় যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গেও কি আবার
মানে অফিস আওয়ারের বাইরেও কিন্তু কথাবার্তা হয়, আলোচনা হয়, এক টেবিলে বসে চা খাওয়া হয়, এসব হয়, শোনা যাচ্ছে আর কি। এগুলো শোনা কথা এবং এর মধ্যে বাস্তবতা আছে, এটা সবাই বলছেন। তো আমি এই প্রসঙ্গে যাব না। আমাদের হয়ে যারা লড়ছেন যে উকিলরা, তাদের কথাই বলি। মনে হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি কোথায় ভুল হচ্ছে, এই কারণে আমি বলছি। আমি বিভিন্ন মহলে কথা বলে দেখেছি যে মামলাকে যদি 1 থেকে 10-এর মধ্যে না রাখা হয় লিস্টে, তাহলে হিয়ারিং কিন্তু কোনোদিন হবে না। এই একই জিনিস চলতে থাকবে, একই গল্প চলতে থাকবে। জানুয়ারি মাসের 7 তারিখে দিয়েছে, যদি দেখা যায় জানুয়ারি মাসের 7 তারিখে ওই 40, 45, 50 সিরিয়ালে আছে, তাহলে তখনও কিন্তু ওই একই কথা হবে। বিকেলবেলার দিকে মামলাটা উঠবে, অভিষেক মনু সিংভি দাঁড়িয়ে বলবেন যে আজকে অনেক সময় নেই, দীর্ঘ হিয়ারিং করতে হবে, আপনি একটু পিছিয়ে দিন, আবার সময় দিন, তাই না? স্বাভাবিকভাবে আবার 6 মাস পিছিয়ে যাবে, আবার হয়তো জুলাই মাসে ডেট দেবে। তাহলে তার আগেই আমাদের স্ট্র্যাটেজি ঠিক করা উচিত। কারণ এই অভিজ্ঞতাটা হলো কোথা থেকে দেখুন আপনি, আমাদের উকিলরা সঠিকভাবে প্রিপেয়ার হয়ে যাচ্ছেন কি না, এটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে। আমি খুব খোলাখুলি বলছি, যেহেতু মলয়বাবুদের আমি পছন্দ করি এবং তাদের এই লড়াইটাকে আমি পছন্দ করি, আমাদের নিজেদের লোক ভেবে কিন্তু আমরা সমালোচনাটা করছি। কোথাও স্ট্র্যাটেজি ভুল হচ্ছে। কারণ আমরা যেটা বলতে চাইছি, দেখবেন একটা কথা বলে না যে দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে খারাপ বলে কিছু নেই, তাই না? তাহলে এটাকে এক ধরনের যুদ্ধ বলতে পারেন, মানে সুপ্রিম কোর্টের লড়াইটা এক ধরনের যুদ্ধ বলতে পারেন। তাহলে এই যুদ্ধে জয়লাভ করতে গেলে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি সেভাবে সাজাতে হবে। বিষয়টা হলো কি না, এই যে গত 16 তারিখে 15 তারিখে যে হিয়ারিংটা হলো, সেখানে বিচারপতি জিজ্ঞেস করছিলেন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন। ও আরেকটা কথা বলে দিই, ইতিমধ্যেই হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কিন্তু কন্টেম্পট অফ কোর্টের মামলা একটা চলছে। মানে এই যে ডিএর মামলাটা যে রায় দিয়েছিল আর কি, সেটা সরকার মানছে না, তার কন্টেম্পট অফ কোর্ট একটা মামলা চলছে হাইকোর্টে। এবং ঘটনাক্রমে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো স্টে দেয়নি। তাহলে হাইকোর্টে যদি এই মামলাটা কন্টেম্পট মামলাটা ওঠে, তাহলে হাইকোর্ট কিন্তু সরকারকে নাকে দড়িয়ে দিয়ে কিন্তু কোর্টে টেনে নিয়ে আসতে পারে, কন্টেম্পট কোর্টে, কন্টেম্পট অফ কোর্টে মামলাতে আর কি। কিন্তু ওই দিন হিয়ারিংয়ের সময় যেসব উকিলরা আমাদের পক্ষে উপস্থিত ছিলেন, কোথাও এটা ভুল করলেন আমার যতটুকু মনে হয়। আমি যেটা শুনতে যদি না ভুল করি, সেটা হচ্ছে বিচারপতি জিজ্ঞেস করলেন যে আপনাদের যে কন্টেম্পট চলছে কলকাতা হাইকোর্টে, তাতে কি আমরা সুপ্রিম কোর্ট স্টে দিয়েছি, স্থগিতাদেশ দিয়েছি? তখন আমাদের উকিলরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, অথচ অভিষেক মনু সিংভি কিন্তু একটা ডাহা মিথ্যে কথা বললেন। ডাহা মিথ্যে কথা যে হ্যাঁ এটা স্টে দেওয়া আছে, যদিও মিথ্যে কথা একবারে বলেছেন। সেই সময় কিন্তু আমাদের উকিলরা কিন্তু কাউন্টার করেনি। যদি দাঁড়িয়ে বিচারপতিদের সামনে বলতো যে হুজুর অভিষেক মনু সিংভি রং সাবমিশন করছেন, উনি ভুল কথা বলছেন, সুপ্রিম কোর্টকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন, কোনো স্টে অর্ডার নেই কন্টেম্পট অফ কোর্ট মামলাতে, উনি মিথ্যে কথা বলছেন, এই কথাটা বললে কিন্তু বিচারপতিরা বলতে বাধ্য হতো তাহলে কলকাতায় যে হাইকোর্টে যে কন্টেম্পট মামলাটা চলছে তারা কিন্তু রায় ঘোষণা করতে পারে। এই জায়গায় কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে গেল। আর 2 নম্বর ব্যাপার, মামলা যেটা আমি বলছি যে 1 থেকে 10 মানে 1 থেকে 5 হলে সবচেয়ে ভালো হয়। 1 থেকে 10-এর মধ্যে মামলাকে নিয়ে আসতে না পারলে লিস্টে, ও মামলার কোনো দিন হিয়ারিং হবে না। এবং এটা কিভাবে নিয়ে আসা যায় আপনারা নিশ্চয়ই জানেন, যারা আদালতে যান, কোর্ট কাচারি করেন, তারা নিশ্চয়ই জানেন। আমাদেরও সামান্য অভিজ্ঞতা আছে, আপনারা সবাই জানেন। এটা শুনে রাখুন যদি কেউ না জানেন। সুপ্রিম কোর্টে একটা বিষয় আছে যে AOR, অ্যাডভোকেট অন রেকর্ড, AOR বলে একটা বিষয় আছে। এরাই একমাত্র ব্যক্তি যারা সুপ্রিম কোর্টে তাদের ক্লার্কদের দিয়ে মামলা কত নম্বরে থাকবে, কিভাবে হবে, কিভাবে লিস্টের সামনে নিয়ে আসা যায়, সেই কাজগুলো কিন্তু করে। আমি জানি না, মানে আমাদের এই যে মামলাটা যারা লড়ছেন ডিএর মামলাটা,
তারা কেউ AOR কিনা জানি না। তবে কালকে আমি আরেকটা কথা বললাম, 15 তারিখে একটা বিস্ময়করভাবে একটা জিনিস লক্ষ্য করলাম যে ডিএ মামলাটার যখন হিয়ারিং হচ্ছিল তখন কিন্তু হরিশ সালভে বলে একজন উকিল, যিনি সুপ্রিম কোর্টে সাধারণত লড়েন আমরা জানি, উনি কিন্তু উপস্থিত ছিলেন। আমরা জানি না যে উনি কোন পার্টির পক্ষে হয়ে দাঁড়িয়েছিলেন। তো শুনেছি আমি যে মানে যারা সরকারি কর্মচারী তাদের পক্ষে ছিলেন, কোনো একটা মঞ্চ বা কেউ একটা কাদের পক্ষে ছিলেন হরিশ সালভে। উনিও কিন্তু বলেননি কথাটা যে কলকাতা হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলাটা চলছে তার উপরে কিন্তু সুপ্রিম কোর্টের কোনো স্টে নেই, এই কথাটা উনিও কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিলেন। কেন আমি জানি না। হরিশ সালভে কাদের হয়ে লড়ছেন, আমি শুনেছি সরকার পক্ষের হয়ে লড়ছে না, এটা শিওর। কিন্তু আমি জানি যে এই যে মামলার পার্টি যারা আছেন তাদের কারুর একজন হয়ে লড়ছেন হরিশ সালভে, নাম করা উকিল, উনি খুব মানে অত্যন্ত গুণী উকিল, কিন্তু এই কথাটা উনি বললেন না কেন? তাহলে কোথাও একটা অন্য ইঙ্গিত আছে আমরা দেখতে পাচ্ছি আর কি। তাহলে একটা কাজ করতে হবে কি, যে আগামী দিনে জানুয়ারি মাসের 7 তারিখে যখন হিয়ারিং হবে তাহলে সুপ্রিম কোর্টের AOR যিনি আছেন তাকে ধরে তাকে দায়িত্ব দিয়ে তার যারা ক্লার্কস থাকেন, ক্লার্করাই সাধারণত কাজটা করে, তাদেরকে দিয়ে কিভাবে মামলাটা 1 থেকে 5 অথবা 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এবং এর জন্য যা কিছু করতে হয়, যা যা প্রয়োজন সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এবং সেটা আগে থেকেই করতে হবে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর নয়, কিন্তু ভালো করে বুঝতে হবে এটা আগে থেকে করতে হবে। আর এই যে AOR যারা হন, অ্যাডভোকেট অন রেকর্ড যারা হন আর কি, এটাও আপনাদের জ্ঞাতার্থে জানাই, এটার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আলাদা করে পরীক্ষা নেয়। মানে যে কেউ কিন্তু ওখানে হতে পারবে না। কলকাতা হাইকোর্টের বা অন্য কোনো হাইকোর্টের খুব নাম করা উকিল তিনি হতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের AOR না হলে ওই মামলা কোন নম্বরে আসবে, কিভাবে আসবে, সেই ব্যাপারে হস্তক্ষেপ করা বা সেই ব্যাপারে সুপারিশ করা বা সেই ব্যাপারে তদারকি করার ক্ষমতাটাও কিন্তু তাদের নেই। সুপ্রিম কোর্ট নিজেরা পরীক্ষা নিয়ে নিজেরা যাচাই করে AOR নিয়োগ করেন। তাহলে আমাদের প্রথম উচিত হবে এরপরে যখন মামলা উঠবে তার কয়েক মাস আগে থেকেই একজন AORকে ফিট করা, যাকে মূল দায়িত্ব দিতে হবে যে আপনি বিকাশ ভট্টাচার্য লড়ছেন, অনেক নাম করা উকিল, ফিরদৌস শামীম আছেন, হরিশ সালভে কারোর হয়ে লড়বেন বলছে শুনছি, এরা তো আছেই। তাহলে একজন AORকে বা হরিশ সালভেও যদি AOR হন তাহলে তার দায়িত্বটা হবে কি, যে আমাদের মামলাটাকে 1 থেকে 5-এর মধ্যে বা 1 থেকে 10-এর মধ্যে, এইখানে কিন্তু বিচারপতিরা কিন্তু খুব একটা হস্তক্ষেপ করে না, কিন্তু যে মামলা কত নম্বরে থাকবে উনি শুধু ডেটটা ঘোষণা করেন যে এই তারিখে মামলাটা থাকবে। এবার কত নম্বরে থাকবে এটা কিন্তু বিচারপতিরা খুব একটা হস্তক্ষেপ করেন না, আমি যতটুকু জানি। এটা কিন্তু ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ক্লার্কস থাকে, যারা এইসব করে আর কি, তারাই কিন্তু ব্যাপারটা ব্যবস্থা করে। তাহলে প্রথম কাজ হবে কি, যে মামলাটাকে আমাকে 5 থেকে 7-এর মধ্যে 10-এর মধ্যে নিয়ে আসতে হবে। দীর্ঘ ওই যে মনু সিংভির যে কথা না, দীর্ঘক্ষণ হিয়ারিং করার জন্য এটা করতে হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্যের সমস্ত কর্মচারী যারা আছেন, অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, এখানে রাজনীতি ভুলে, সব কিছু ভুলে, সব রকমের ইগো ভুলে এমন একটা ঐক্যবদ্ধ চেয়ার নিতে হবে যে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা, যে সুপ্রিম কোর্টের সেরা উকিল যারা আছে তাদেরকে ওই দিন দাঁড় করানো যায় কিনা। তার জন্য প্রয়োজন যদি হয়, আমরা যারা রাজ্যের শিক্ষক সংগঠন আছি, দায়িত্বশীল শিক্ষক সংগঠন, সরকারি কর্মচারী সংগঠন, আমরাও কিন্তু কল দেব, পাবলিকলি কল দেব যে মলয় মুখোপাধ্যায় এবং ইউনিটি ফোরাম যে মামলা লড়ছে তাদের এই মামলা লড়ার জন্য আপনারা সবাই সাহায্য করুন, এবং সেটা অনলাইনে সবাই সাহায্য করুন। এটা আমাদের একটা আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে লজ্জা পায় যে রাজ্য সরকারের ভূমিকা দেখলে, যে রাজ্য সরকার তার কর্মচারী শিক্ষকদের এভাবে খাটিয়ে নিচ্ছে, পরিশ্রম করিয়ে নিচ্ছে, তাদের হকের পাওনা এটা দিচ্ছে না, বঞ্চিত করছে। আবার চাইতে গেলে কি না ঘেউ ঘেউ করছে। ঘেউ ঘেউ করবেন না আপনারা, কুকুরের সঙ্গে তুলনা করছে।
লজ্জা পায় এই ধরনের প্রশাসনকে। তাদের আন্ডারে আমাদেরকে কাজ করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এবং আরও কিছুদিন কাজ করতে হবে, এটাও ঘটনা, এটা বাস্তব। এটাকে রেখেই আইনের সাহায্য নিয়ে যাতে যেতে যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আগামী দিনে আমাদের কর্তব্য হবে যে রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারী ঐক্যবদ্ধভাবে যাতে করে আমরা যারা মামলা লড়ছেন, মলয় মুখোপাধ্যায়ের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম, এদের সামনে এগিয়ে দেওয়ার জন্য এবং আর্থিকভাবে যাতে সহযোগিতা করা যায় এবং আর্থিকভাবে যাতে করে তারা দুর্বল না হয়ে পড়ে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে। দেখুন, আমি 500 টাকা দিলাম, আপনি 500 টাকা দিলেন, তাতে আমার কিছু যায় আসে না। 500 টাকা জায়গায় 1000 টাকা দিলেন, আপনার কিছু যায় আসে না। কিন্তু এই 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে করে যদি আমরা দুটো বড় উকিলকে দাঁড় করতে পারি দুবারের জন্য, তাতে কিন্তু আমাদের জয় চলে আসবে এবং আমরা অনেক টাকা পাবো। কিন্তু আপনারা হিসেব করলে কল্পনা করতে পারবেন না। শিক্ষক, সরকারি কর্মচারী যারা আছেন প্রত্যেকেই বকেয়া টাকা হিসাবে প্রচুর টাকা পাবেন। কারো 2 লাখ, কারো 4 লাখ, কারো 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা হয়ে যেতে পারে, সেই টাকা পাবেন। তার জন্য আমরা 500 টাকা খরচা করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে সমস্ত শিক্ষককে আহ্বান জানাতে হবে, এখন নয়, এই মুহূর্তে নয়, ঠিক পুজোর পরে পরে নভেম্বর মাস থেকে এই প্রস্তুতিটা শুরু করতে হবে, যাতে করে যারা মামলাটা লড়ছেন বুক ফুলিয়ে, আমি আবার একবার বলছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও, আর্থিক দুরবস্থা সত্ত্বেও তারা কিন্তু মামলাটা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে ব্যাকআপ দিতে হবে আমাদের। আমি তৃণমূলপন্থী শিক্ষক যারা আছেন তাদেরকেও বলছি, আপনি টাকাটা, মামলাটা জিতলে আপনার অ্যাকাউন্টে কিন্তু 5 লাখ টাকা ঢুকবে, 4 লাখ টাকা ঢুকবে। আপনিও টাকা দিয়ে সাহায্য করুন। আপনার সরকার আপনাকে বঞ্চিত করছেন, আপনি সেটাকে টেকেন ফর গ্রান্টেড করে নেবেন না, আপনিও প্রতিবাদ করুন। সরাসরি রাস্তায় নামতে পারছেন না, ঠিক আছে, অসুবিধে আছে, হয়তো সরকারের সঙ্গে যুক্ত আছেন বলে অসুবিধে হচ্ছে, কোথাও কোনো সুযোগ সুবিধে পাচ্ছেন বলে অসুবিধে হচ্ছে, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু অনলাইনে 500 টাকা পাঠাতে তো কোনো অসুবিধা নেই, 200 টাকা পাঠাতে তো কোনো অসুবিধা নেই, তাই না? যারা মামলাটা লড়ছেন, আমরা কিন্তু মামলা লড়ছি না, আমি বারবার করে বলছি, কিন্তু আমার এখন শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে এই সময় একটা, দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য হাই টাইম, উই হ্যাভ টু হিট ইট। এটাই হচ্ছে সঠিক সময়, আমাদেরকে হিট করতে হবে, আমাদেরকে আঘাত করতে হবে। এবং এখানে কিন্তু রাজনীতি দেখলে চলবে না। সবাই আমরা শিক্ষক, সবাই আমরা সরকারি কর্মচারী, একই এই পরিচয়টা থাকবে। এটা গেল এক নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার, সুপ্রিম কোর্টের ভূমিকা সন্দেহের উপরে নয়, এটা আমরা বারবার করে বলেছি, এর আগেও বলেছি। আপনারা গতকালই দেখেছেন SLST মামলায় 2026,000-এর যে মামলা, সেখানে বিচারপতিদের ভূমিকাটাও দেখেছেন। আর তার আগের দিন 15 তারিখ বিচারপতিদের ভূমিকাটা দেখেছেন। আমি আর এই ব্যাপারে আক্রমণ করতে পারি না, কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার থেকে থাকে আর কি। তো এই যে বিচার ব্যবস্থাটাও চলছে, বিচারপতিরা অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম লেখাচ্ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত লজ্জার বিষয়। তার মানে কি, তারা বিচারপতির আসনে যখন থাকছেন, তাদের ডিকটেশনে তারা রায় দিচ্ছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এর আগে গত 10 বছরে যে আমরা মামলাগুলো দেখেছি, কিছু কিছু মামলার রায় যেভাবে হয়েছে, ভারতবর্ষের মানুষ কিন্তু সুপ্রিম কোর্টকে সন্দেহের চোখে দেখছে। এটা আমাদের আশঙ্কার কথা জানাচ্ছি, আমি এটা ছেড়ে দিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের লড়াইটা কিন্তু করতে হবে এবং সেই লড়াইটাকে কিন্তু জিততে হবে। এই জেতার জন্য যে কাজটা করা দরকার, সেটা হচ্ছে যে আমি সবাইকে, এখানে যদি কেউ দেখে থাকেন, আমি বলছি মলয়বাবুদের কথাও বলছি, দেবপ্রসাদ হালদারদের কথা বলছি। আর একটা কথা আমি বলি আপনাদের, যে কিছু প্রাথমিক শিক্ষক যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, তারা একটা মঞ্চ খুলে বসে আছে, তাদেরকে কেউ কিন্তু সহযোগিতা করবেন না। কারণ এদেরই সরকার, এরা যাদের সমর্থনে চলে, কেন্দ্রের সমর্থনে, সেই সরকারের অঙ্গুলি হেননেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই ভূমিকা পালন করছে। এটা স্পষ্টভাবে বুঝে নিন। যদি সত্যি সত্যি আপনাদের চিন্তা শক্তি থাকে, তাহলে বুঝতে অসুবিধা হয় না, তাই না? এটা ভালো করে বুঝতে হবে যে আজকে শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রশ্নে বলুন, বা বিভিন্ন দুর্নীতির প্রশ্নে আমাদের রাজ্যে যে মামলাগুলো চলছে, যেভাবে CBI EDর নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, যাদের অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে,
ঠিক তাদের অঙ্গুলি হেলনেই একটি প্রাথমিক শিক্ষকদের তৈরি, মূলত প্রাথমিক শিক্ষকদের, এবং যে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে বিভিন্নভাবে, আমাদের কাছে তো আছেই, এবং আপনারা যারা প্রাথমিক শিক্ষক তারা অনেকে জানেন, সেই মঞ্চের সঙ্গে কেউ সম্পর্ক রাখবেন না। আমি বারবার করে বলছি, এরা মানে কি বলা যায়, যে শিক্ষক সমাজের এবং সরকারি কর্মচারীদের একটা অংশকে গুমরা করেছে, ভুল পথে পরিচালিত করেছে নিজেদের স্বার্থে। তা ওইগুলো ছেড়ে ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসুন সবাই মিলে। যেটা করা দরকার, যে আগামী অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের শুরুতে আমাদের রাজ্যে একটা বড় ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার শিক্ষক সরকারি কর্মচারীদের, এটা আমি মনে করি। আমাদের একটু কথা বলার যদি জায়গা থাকে কোথাও, সেটা আমরা বলবো, যে সবাইকে আহ্বান জানান, সুবিশাল মিছিলের মাধ্যমে, জমায়েতের মাধ্যমে, আইন ভঙ্গের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে যেমন অচল করব, ঠিক নভেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে দিল্লিতে একটা বড় প্রোগ্রাম করতে হবে। সেখানে শুধু আমাদের রাজ্যের কর্মচারী নয়, আমাদের রাজ্যের শিক্ষক নয়, সারা ভারতবর্ষ থেকে শিক্ষক কর্মচারীদের নিয়ে এসে সেখানে বুঝিয়ে দিতে হবে, কোনো স্বৈরাচারী সরকার যদি শিক্ষকদের বিপক্ষে যায়, কর্মচারীদের বিপক্ষে যায়, তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এটা কিন্তু আরেকটা হবে প্রচারের হাতিয়ার, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে এই কথাটা বলতে হবে আমাদের। দিল্লিতে যেমন বলতে হবে, বিভিন্ন রাজ্য সরকারে ওখানে গিয়ে বলতে হবে, এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের যারা সরকারি কর্মচারী শিক্ষক আছে, ঘটনাক্রমে আমি বলি যে সারা ভারতবর্ষে শিক্ষক সংগঠন হিসাবে আমাদের বেশ বড় শিক্ষক সংগঠন আছে, সরকারি কর্মচারীদের সংগঠন আছে, আরও কারো আছে। তাহলে এদেরকেও চেষ্টা করতে হবে যে আগামী নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরের শুরুতে দিল্লিতে একটা বড় রকম জমায়েত করে সুপ্রিম কোর্টকেও চেতাবনী দিতে হবে প্রয়োজন হলে, যে আপনারা এইভাবে কর্মচারীদের বঞ্চিত করতে পারেন না। জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি যদি বিচার প্রক্রিয়া দেরি করে করেন, তাহলে এটা মনে রাখতে হবে যে বিচারকে আপনি দীর্ঘায়িত করা মানে হচ্ছে সেই তাকে সুবিচার দেওয়া হচ্ছে না। এটা তো আমাদের একটা প্রচলিত কথা। তাহলে সুপ্রিম কোর্ট যে কাজটা করছে সেটা কিন্তু জাস্টিস ডিনাইড এই মুডে আছে তারা, এটা আমরা দেখতে পাচ্ছি। নাহলে এটা একটা কোনো গ্রাউন্ড হতে পারে যে ঠিক আছে, একদিন দীর্ঘক্ষণ শুনানির সময় নেই, আমি 2 দিন পরে টাইম দেবো, 4 দিন পরে টাইম দেবো, 5 দিন পরে, কেন 6 মাস? 6 মাসটা কেন নিতে হবে? এটাই একটা বড় ব্যাপার। এর থেকে আমরা ষড়যন্ত্রটা বুঝতে পারি। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, রাজ্যের কর্মচারী শিক্ষকদের ক্ষেত্রে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের মদদ আছে। কারণ তাদের যে পেটুয়া সরকার এখানে রাজ্যে, যাকে আমরা বলি যে কেন্দ্রের সরকারের কুনকি সরকার এই রাজ্যে আছে, কুনকি আমরা যেটা বলি আর কি, সেই কুনকি সরকারকে দিয়ে এটা একটা টেস্টিং গ্রাউন্ড বানাতে চাইছে, যে আজকে সুপ্রিম কোর্টকে যদি এটাকে হারিয়ে দিতে পারি, তাহলে আমরা কেন্দ্রীয় সরকার কিন্তু ওই একই পথে হাঁটবো, এবং অন্যান্য রাজ্য সরকার যেগুলো আছে, বিশেষ করে কেন্দ্রের সরকারের অনুসারী যে রাজ্য সরকারগুলো আছে, তারাও একই পথে হাঁটবে। সেই টেস্টিং গ্রাউন্ড হিসাবে পশ্চিমবঙ্গকে কিন্তু এখন বেছে দিয়েছে। আর একটা স্ট্র্যাটেজি বলি আমি, এটা সরকারের মাথায় থাকলেও থাকতে পারে, এটা আপনারা শুনে রাখুন, এই স্ট্র্যাটেজিটা তারা নিতেও পারে। সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে বা পুজোর পরে পরেই, দিওয়ালির পরে পরেই 8ম বেতন কমিশন বসে যাবে, এবং 2025 সালের মধ্যেই তার একটা সুপারিশ করে 2026 জানুয়ারি থেকে কিন্তু তারা এফেক্ট দিয়ে দেবে 8ম বেতন কমিশনের। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর ঠিক সেই সময় আপনি দেখবেন আমাদের রাজ্য সরকার 26-এ বিধানসভা নির্বাচন আছে, এই মামলাটাকে 26 পর্যন্ত টেনে নিয়ে গিয়ে হঠাৎ করে একটা পে কমিটি বসিয়ে দিয়ে বলবে যে, সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে মহামান্য বিচারপতিগণ, আমরা তো পে কমিটি বসিয়েছি, বরং এইটাকে সমাধান করার জন্য আপনারা পে কমিটির কাছে পাঠিয়ে দিন, তারাই করে দেবে। এই স্ট্র্যাটেজি কিন্তু সরকারে থাকলেও থাকতে পারে, এটা কিন্তু মাথায় আছে। আমি বলছি খুব সূক্ষ্মভাবে তারা এগোচ্ছে কিন্তু। তাহলে আমাদের ফয়সালা করতে গেলে 2025 সালের জুন মাসের মধ্যে কিন্তু ফয়সালা করে দিতে হবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যখনই 8 পে কমিশন চালু করে দেবে, এরাও কিন্তু কায়দা করে একটা পে কমিটি বসিয়ে দেবে বা পে কমিশন বসিয়ে দেবে, যাকে 4 বছর 5 বছর ধরে চালাবে। কিন্তু ওই সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে আমরা পে কমিশন বসিয়েছি, মহামান্য বিচারক, তখন এটা কিন্তু আমাদের কনসিডার করার জায়গা নেই, আপনারা পে কমিটির কাছে বরং পাঠিয়ে দিন, তারাই সুপারিশটা করে দেবে। এই ধান্দা কিন্তু সরকারের আছে, তার ভেতরে একটা হিডেন এজেন্ডা হিসেবে আছে। আর ঘটনাক্রমে আমি বলে দিচ্ছি আর একটা বিষয় অনেকে জানেন না হয়তো, যে রোপা 2009 আমরা যেটা এনজয় করছি, সেই রোপা 2019-এ
রোপা 2019 সরি রোপা 2019 যেটা আমরা এনজয় করছি, সেই রোপা 2019-এ সত্যি সত্যি অভিরূপ সরকারের নেতৃত্বে যে পে কমিশন বসেছিল তারা কি সুপারিশ করেছে এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। ইউনিটি ফোরাম একটা মামলা করেছে কলকাতা হাইকোর্টে, তারা কন্টেম্প্ট করেছে, রাজ্য সরকার কিছুতেই সেই কপি দিতে চাইছে না, অর্থ দপ্তর সেই কপি কিছুতেই দিতে চাইছে না, কিন্তু আদালত হয়তো তাকে বাধ্য করবে। সরকার চাইছে তো যে হাইকোর্টে হেরে গেলে আবার সুপ্রিম কোর্টে চলে যাবে। একটা সামান্য পে কমিশনের রেকমেন্ডেশন দিতে গিয়ে এই কাজটা করছে সরকার। আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে আদালতে এভাবে আইনজীবী পুষে। ভাবতে পারছেন আপনারা? এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে শিক্ষক সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। আশা করি আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে, শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে, কর্মচারী আন্দোলনের একজন কর্মী হিসাবে, সামান্য কর্মী হিসাবে আমার যাটুকু অভিজ্ঞতা সেটুকু আমি শেয়ার করলাম, এবং আপনারা অনেকে কিছু জানতে পারলেন, অনেকে হয়তো বিষয়গুলো জানতেন, কিন্তু আগামী দিনে কী করণীয় সেই অ্যাপিলটাও আমরা রাখলাম। সবাই ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে রাজ্যকে কাঁপিয়ে দিতে হবে এবং দিল্লিতে গিয়েও দিল্লির পথ কাঁপিয়ে দিতে হবে। কয়েকজন নয়, হাজারে হাজারে কর্মচারী শিক্ষক প্রয়োজন হলে দিল্লির রাস্তায় গিয়ে সারা দেশকে জানাতে হবে যে আমাদের রাজ্য সরকার আমাদের প্রতি কী বিমাতৃসুলভ আচরণ করছে, কিভাবে বৈষম্য করছে, কিভাবে শোষণ করছে একটা সরকার। মুখে মা মাটি মানুষের স্লোগান দিচ্ছে আর তার কর্মচারীদের শোষণ করছে। এই ভণ্ডামি, এই নোংরামিটাকে সারা ভারতবর্ষের কাছে কিন্তু তুলে ধরতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে। এবং আমাদের কর্মচারী শিক্ষক সংগঠন যথেষ্ট শক্তিশালী আছে, আমরা সেটা করতে পারবো। আপনারাও ঐক্যবদ্ধভাবে একসাথে আসুন, এই আহ্বান জানিয়ে সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আশা করি এখানেই শেষ করছি। এবং